মানচিত্রে ৫৬টি মুসলিম প্রধান রাষ্ট্র থাকলেও বাস্তবে তাদের কণ্ঠস্বর যেন এক বিশৃঙ্খল কোরাস। এবং সেই সাথে ওআইসির মতো সংস্থাগুলো ফিলিস্তিন প্রশ্নে নীরব থেকে কার্যত জায়নবাদী এজেন্ডাকেই সহায়তা করছে। শিয়া এবং সুন্নি এই দুই প্রধান ধারার বিভাজন কেবল ধর্মীয় আচার আচরণে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। উসমানীয় খিলাফতের পতনের লগ্নে ব্রিটিশ গোয়েন্দা লরেন্স অফ অ্যারাবিয়ার প্ররোচনায় যে আরব বিদ্রোহের সূচনা হয়েছিল তা মুসলিম উম্মার ধারণাকে রাষ্ট্রভিত্তিক ক্ষুদ্র জাতীয়তাবাদে বন্দী করে ফেলে। ওআইসির জন্ম হয়েছিল ১৯৬৯ সালে আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে। অথচ আজ সেই আল আকসা যখন প্রতিদিন অবরুদ্ধ হচ্ছে, ওআইসি তখন কেবল রুটিন মাফিক নিন্দা প্রস্তাব পাঠাতেই সীমাবদ্ধ। বর্তমান সময়ে সবচেয়ে নির্মম বাস্তবতা হলো ফিলিস্তিন ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোর রহস্যময় নীরবতা এবং নেপথ্যে জায়নবাদী ইসরায়েলকে সহায়তা করা। আসসালামু আলাইকুম সবাইকে। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় একসময়ে যে উম্মার একতা রোমান বা পারস্য সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, আজ সেই মুসলিম বিশ্ব নিজেই হাজারো বিভাজনে জর্জরিত। মানচিত্রে ৫৬টি মুসলিম প্রধান রাষ্ট্র থাকলেও বাস্তবে তাদের কণ্ঠস্বর যেন এক বিশৃঙ্খল কোরাস, যেখানে সুরের চেয়ে বেসুরধ্বনিই বেশি। কেন ২০০ কোটি মুসলিমের এই বিশাল জনসংখ্যা আজ বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি অরক্ষিত? কেন ফিলিস্তিন থেকে কাশ্মীর, উইঘুর থেকে রোহিঙ্গা, প্রতিটি সংকটে মুসলিম রাষ্ট্রগুলো এক কাতারে দাঁড়াতে ব্যর্থ হয়? আজ আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক ফাটলগুলো নিয়ে, যা শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে শুরু করে আরব জাতীয়তাবাদের মরীচিকা পর্যন্ত বিস্তৃত, এবং বিশ্লেষণ করব কিভাবে ওআইসি কেবল একটি কাগজে বাঘে পরিণত হলো, এবং সেই সাথে ওআইসির মতো সংস্থাগুলো ফিলিস্তিন প্রশ্নে নীরব থেকে কার্যত জায়নবাদী এজেন্ডাকেই সহায়তা করছে। মুসলিম বিশ্বের এই বিভাজনের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে, খিলাফতের উত্তরাধিকার নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক মতভেদ থেকে, যা শুরু হয়েছিল একটি শাসনতান্ত্রিক প্রশ্ন হিসেবে। কারবালা পরবর্তী সময়ে তার রূপ নেয় এক গভীর ধর্মতাত্ত্বিক ও আদর্শিক সংঘাতে। শিয়া এবং সুন্নি এই দুই প্রধান ধারার বিভাজন কেবল ধর্মীয় আচার আচরণে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। গত কয়েক দশকে আমরা দেখেছি কিভাবে সৌদি আরব এবং ইরান এই শিয়া সুন্নি কার্ড ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি ওয়ার চালিয়েছে। ১৯৮০-এর দশকের ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে আজকের ইয়েমেন বা সিরিয়া সংকট, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে এক মুসলিম রাষ্ট্র অন্য মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরছে। এই যে আদর্শিক মেরুকরণ, এটি মুসলিম বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তারা অভিন্ন শত্রুর চেয়ে নিজেদের পাশের দেশটিকে বেশি বড় হুমকি মনে করে। বিভাজনের দ্বিতীয় এবং সবচেয়ে বিধ্বংসী স্তরটি হলো আরব জাতীয়তাবাদ বা অ্যারাবিজম। উসমানীয় খিলাফতের পতনের লগ্নে ব্রিটিশ গোয়েন্দা লরেন্স অফ অ্যারাবিয়ার প্ররোচনায় যে আরব বিদ্রোহের সূচনা হয়েছিল তা মুসলিম উম্মার ধারণাকে রাষ্ট্রভিত্তিক ক্ষুদ্র জাতীয়তাবাদে বন্দী করে ফেলে। এই জাতীয়তাবাদ শিখিয়েছিল একজন মুসলিমের চেয়ে একজন আরব হওয়া বেশি জরুরি। ফলে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের চেয়েও আরব লীগ বা নিজস্ব গোত্রীয় স্বার্থ বড় হয়ে দাঁড়ালো। জামাল আবদেল নাসেরের মতো নেতারা যখন প্যান অ্যারাবিজমের স্লোগান দিলেন, তখন সেটি অনারব মুসলিম রাষ্ট্রগুলো যেমন তুরস্ক, পাকিস্তান কিংবা ইরান, তাদের সাথে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করল। এই জাতীয়তাবাদী সংকীর্ণতার কারণেই আজ আমরা দেখি সিরিয়া কিংবা লিবিয়ার সংকটে আরবরা নিজেরাই নিজেদের ধ্বংস করছে, অথচ তাদের বিশাল সামরিক বাহিনী ইসরায়েলের আগ্রাসনের মুখে নীরব দর্শক হয়ে থাকে। জাতীয়তাবাদ এখানে কেবল একটি সীমান্ত রেখা নয়, বরং এটি মুসলিম বিশ্বের ঐক্যের কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করেছে। এই বিভাজনের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ হলো ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় সংস্থা হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা আজ সময়ের দাবি। ওআইসির জন্ম হয়েছিল ১৯৬৯ সালে আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে। অথচ আজ সেই আল আকসা যখন প্রতিদিন অবরুদ্ধ হচ্ছে, ওআইসি তখন কেবল রুটিন মাফিক নিন্দা প্রস্তাব পাঠাতেই সীমাবদ্ধ। ওআইসির সবচেয়ে বড় ব্যর্থতা হলো তাদের স্ট্রাকচারাল প্যারালাইসিস বা কাঠামোগত পঙ্গুত্ব। এর কোনো নিজস্ব সামরিক শক্তি নেই কোনো অভিন্ন অর্থনৈতিক মুদ্রা বা স্যাংশন দেওয়ার ক্ষমতা। এর চেয়েও বড় ব্যর্থতা হলো তাদের সিলেক্টিভ ভয়েস। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রশ্নে ওআইসি নীরবতা প্রমাণ করে যে তাদের নীতি নির্ধারিত হয় বেইজিং বা ওয়াশিংটনের বাণিজ্যিক স্বার্থের ওপর ভিত্তি করে, উম্মার আদর্শের ওপর নয়। ওআইসি আজ কেবল একটি এলিট ক্লাব যেখানে রাষ্ট্রপ্রধানরা আসেন, ডিনার করেন এবং গুরুত্বহীন কিছু রেজলিউশন পাশ করে বিদায় নেন। বর্তমান সময়ে সবচেয়ে নির্মম বাস্তবতা হলো ফিলিস্তিন ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোর রহস্যময় নীরবতা এবং নেপথ্যে জায়নবাদী ইসরায়েলকে সহায়তা করা। বিগত কয়েক বছরে আমরা আব্রাহাম অ্যাকর্ডের নামে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যে সম্পর্ক স্বাভাবিকীকরণ দেখেছি,
তা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পিঠে এক বিশাল ছুরিকাঘাত। যে আরব রাষ্ট্রগুলো একসময় বলতো ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়, তারা আজ নিজেদের গদি রক্ষা এবং ইরানের ভয় দেখিয়ে ইসরায়েলি প্রযুক্তির ও নিরাপত্তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন গাজায় সাধারণ মানুষের উপর বোমাবর্ষণ শুরু হয়, তখন প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য ও গোয়েন্দা তথ্য আদান প্রদান অব্যাহত রাখে। এটি কেবল নীরবতা নয়, এটি কার্যত জায়নবাদী এজেন্ডাকেই অক্সিজেন দেওয়া। তারা ফিলিস্তিনকে আজ কেবল একটি মানবিক সমস্যা হিসেবে দেখে, অথচ এটি ছিল মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার লড়াই। আরব বিশ্বের এই নীতিগত পরিবর্তন মূলত মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় নিজেদের টিকে রাখার এক করুণ আত্মসমর্পণ। মুসলিম বিশ্বের এই দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সমসাময়িক বিশ্বে আমরা দেখি, একদিকে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, অন্যদিকে ইরান সেই একই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলছে। এই যে বৈপরীত্য মুসলিম বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। সিরিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে তুরস্ক এক পক্ষকে সমর্থন দিচ্ছে, ইরান অন্য পক্ষকে, আর সৌদি আরব তৃতীয় একটি পক্ষকে। এই যে নিজেদের মধ্যে লড়াই, এটি কেবল রক্তক্ষয়ী বাড়াচ্ছে না, বরং মুসলিম উম্মাকে বৈশ্বিক রাজনীতিতে সবচেয়ে ভালনারেবল বা অরক্ষিত গোষ্ঠীতে পরিণত করেছে। আজ যখন কোনো মুসলিম দেশ মানবিক সংকট তৈরি হয়, তারা ওআইসির দিকে না তাকিয়ে পশ্চিমা বিশ্বের সাহায্যের অপেক্ষায় থাকে। এটিই হলো এই ব্যর্থতার চরম বাস্তবতা। মুসলিম বিশ্বের বিভাজনের আরেকটি বড় কারণ হলো চরম অর্থনৈতিক বৈষম্য এবং পেট্রোডলার রাজনীতি। গালফ রাষ্ট্রগুলোর ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আজ পশ্চিমা অর্থনীতিকে সচল রাখছে, অথচ সেই একই অর্থ দিয়ে একটি ইসলামিক কমন মার্কেট তৈরি করার সম্ভব ছিল। তারা যখন তাদের অর্থ আমেরিকার ট্রেজারি বন্ডে রাখে, তখন তারা নিজেদের অজান্তেই সেই শক্তির হাতে বন্দী হয়ে পড়ে যারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য রক্ষা করে। এই অর্থনৈতিক দাসত্বই মুসলিম দেশগুলোকে স্বাধীনভাবে ফিলিস্তিন বা কাশ্মীরের পক্ষে দাঁড়াতে বাধা দেয়। অর্থনৈতিক শক্তি যেখানে আদর্শকে নিয়ন্ত্রণ করে, সেখানে মুসলিম উম্মার ঐক্য কেবল একটি মিথ্যা বা কল্পকথা হয়েই রয়ে থাকে। এই দীর্ঘমেয়াদী বিভাজন যদি এভাবে চলতে থাকে, তবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলো কেবল কাঁচামাল সরবরাহকারী এবং অস্ত্রের ক্রেতা হিসেবেই রয়ে যাবে। এই বিভাজন কেবল শত্রু রাষ্ট্রগুলোর জন্যই সুবিধা বয়ে আনছে, যারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাসী। তবে আশার কথা হলো, বর্তমানের তরুণ প্রজন্ম এই কৃত্রিম বিভাজনগুলোর ঊর্ধ্বে উঠে চিন্তা করতে শুরু করেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানরা তাদের ব্যক্তিগত ক্ষমতা এবং জাতীয় স্বার্থের চেয়ে মুসলিম উম্মার বৃহত্তর ঐক্যকে গুরুত্ব না দেবেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি আধিপত্যের সামনে মাথা নত করার নীতি পরিহার না করবেন, ততক্ষণ পর্যন্ত ওআইসি একটি মৃতপ্রায় সংস্থাই থেকে যাবে। পরিশেষে বলতে চাই, মুসলিম বিশ্বের এই সংকট কোনো দৈব ঘটনা নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে লালন করা রাজনৈতিক এবং আদর্শিক ভুলের ফসল। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে জাতি বিভক্ত, সে জাতি কখনোই টিকে থাকতে পারে না। আজ যখন আমরা বিভক্ত মুসলিম উম্মার কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত যে আমাদের অভিন্ন পরিচয় কেবল কাগজে কলমে থাকলে চলবে না, তা প্রতিফলিত হতে হবে আমাদের কর্মে এবং কূটনীতিতে। অন্যথায় ইতিহাসের পাতায় আমরা কেবল এক পরাজিত এবং বিভক্ত সভ্যতার উদাহরণ হয়ে টিকে থাকব। সবাইকে ধন্যবাদ।